বাংলাদেশে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে জঙ্গি আতঙ্ক। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কা দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, জঙ্গিরা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানসহ স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করার পরিকল্পনা করছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল আহসানের স্বাক্ষর করা একটি জরুরি ও অত্যন্ত গোপনীয় চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তারা সংসদ ভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক প্রতিষ্ঠান, উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের নাশকতার ছক কষছে। এমনকি শাহবাগ চত্বরের মতো জনবহুল এলাকাগুলোর তাতেও নিশানা রয়েছে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী সম্প্রতি গ্রেফতার হওয়া বিদেশি জঙ্গি সংগঠনের সদস্য ইস্তিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্করকে জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। জানা গেছে, ধৃত ওই জঙ্গির সঙ্গে সেনাবাহিনীর থেকে বরখাস্ত হওয়া 2 সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। তাদের যোগসাজশ এই জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে হামলার নীল নকশা তৈরি করা হচ্ছিল। গোয়েন্দা রিপোর্টে আরও দাবি করা হয়েছে, দেশের বর্তমান শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও তাদের পরিবারের সদস্যদেরও টার্গেট করা হতে পারে। রেড অ্যালার্ট জারির পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী আঁটোসাঁটো করা হয়েছে এবং প্রবেশ পথে তল্লাশি কঠোর করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম অর্থাৎ সিটিটিসি, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং কয়েক গুণ বাড়ানো হয়েছে। 2004, 2005 বা 2016 পরবর্তী সময়গুলোর মতো আবারও জঙ্গি আতঙ্ক জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা এই নাশকতা পরিকল্পনায় সামিল কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তবে পুলিশ সদর দপ্তর থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার, সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে তারা প্রস্তুত বলে আশ্বস্ত করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সংসদ ভবনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করা মানে রাষ্ট্রের মেরুদণ্ডে আঘাত করা। তাই শুধু রেড অ্যালার্ট জারি নয়, দীর্ঘমেয়াদী গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর পদক্ষেপই পারে এই শঙ্কা দূর করতে। ঢাকার বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যখনই আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় পড়ে, তখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো দেশটিকে তাদের একটি বেস হিসেবে ব্যবহারের চেষ্টা করে। কূটনৈতিকভাবে বাংলাদেশ যদি কোনো বৃহৎ শক্তির বলয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারায়, তবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সেই ফাটল দিয়ে প্রবেশের সুযোগ পায়। সংসদ ভবনের মতো স্থানে হামলার হুমকি আসলে বহির্বিশ্বে বাংলাদেশের নিরাপত্তাহীনতার এক নেতিবাচক বার্তা পাঠাচ্ছে, যা বিদেশি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলে। দক্ষিণ এশিয়ায় জঙ্গি দমনে আঞ্চলিক সহযোগিতা, যেমন সার্ক বা BIMSTCর মতো অধীনে দীর্ঘদিন ধরেই অকার্যকর। বিশ্লেষকরা মনে করছে যে ভারতের সাথে সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে যদি কোনো আস্থার সংকট তৈরি হয়, তবে আন্তঃসীমান্ত জঙ্গিবাদ বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে প্রতিবেশীদের সাথে নিরাপত্তা সমন্বয়ে যে শিথিলতা তৈরি হয়েছে, তাকে জঙ্গিরা একটা বড় স্ট্রাকচারাল লুপহোল হিসেবে ব্যবহার করছে। ঢাকার কূটনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে যে বাংলাদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো এখন আর শুধু স্থানীয় নয়, তারা বিশ্বের সন্ত্রাসবাদের লোকাল ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করছে। পশ্চিমী দেশগুলো যখন বাংলাদেশে মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, তখন কূটনৈতিক চাপে পড়ে সরকার অনেক সময় জঙ্গি দমনে কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হতে বাধ্য হয় বা ফোকাস হারায়। এই কূটনৈতিক দোটানাকে জঙ্গিরা তাদের কাঠামোর শক্তিশালী করার কাজে লাগায়। কিছু বিশ্লেষক মনে করছেন যে বাংলাদেশে জঙ্গি আতঙ্কের এই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সংসদ ভবনের মতো জায়গায় হামলার হুমকি দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পিছনে কোনো কোনো ক্ষেত্রে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রচ্ছন্ন মদত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত দুর্বলতা, যেখানে রাষ্ট্র তার আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বহিঃশক্তির ভূরাজনৈতিক দাবার গুটিতে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য বা ইউরোপে থাকা কিছু চরমপন্থী গোষ্ঠী প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের জঙ্গিদের অর্থায়ন করছে। এই ফিনান্সিয়াল স্ট্রাকচার ভাঙার জন্য যে ধরনের আন্তর্জাতিক আইনি সহায়তা ও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, তাতে বাংলাদেশের ঘাটতি স্পষ্ট। ঢাকার বিশ্লেষকদের মতে সংসদ ভবনের রেড অ্যালার্ট জারি কেবল একটি তাৎক্ষণিক প্রক্রিয়া। আসল দুর্বলতা হলো দুর্বল ডিপ্লোম্যাটিক সিকিউরিটি আর্কিটেকচার। যতক্ষণ না বাংলাদেশ তার আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনকে একটি শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার কাঠামোর সাথে যুক্ত করতে পারছে, ততক্ষণ এই শঙ্কা কিন্তু কাটবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে কি ক্রমশ প্রকট হচ্ছে সেনা বনাম সরকারের দ্বন্দ্ব? এই প্রশ্নই এখন পদ্মা পারে উঠছে এবং জোরালো ভাবে উঠছে। সম্প্রতি এক সাবেক সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কেন এই প্রাক্তন সেনাকর্তাকে গ্রেপ্তার করা হলো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ওই অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার, বর্তমানে তার বয়স 52 বছর। 2023 সালে অবসর নেন তিনি। অভিযুক্তকে গত শনিবার কুমিল্লা জেলে পাঠানো হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এর আগে শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাল আমানের আদালত এই নির্দেশ দেয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, 3 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হাফিজুর রহমানকে আদালতে পেশ করা হয়। এরপর বিচারক আব্দুল্লাল আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ 10 বছর পর গত মঙ্গলবার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা পিবিআই। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে কুমিল্লা আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে। এরপর হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পিবিআই কুমিল্লা সদর কোর্টের বিচারকের কাছে 7 দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেখানে মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই হত্যা মামলায় অন্য 2 প্রধান সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলমকে গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ জোর তৎপরতা চালাচ্ছে। আর এই দিকে মামলার অপর 2 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলমের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পিবিআই ধারণা তাদের মধ্যে একজন ইতিমধ্যেই দেশের বাইরে চলে গিয়েছেন, অন্যজন দেশেই লুকিয়ে রয়েছেন। দেশে থাকা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বিশেষ দল। তবে এই দুজনের নাম নিয়ে তনুর পরিবার এবং তদন্ত সংস্থার মধ্যে কিছুটা ভিন্ন মত দেখা দিয়েছে। তনুর বাবার দাবি অভিযুক্ত সৈনিকের নাম জাহিদ, কিন্তু পিবিআইয়ের তদন্তে শাহিন আলম নামে এই ব্যক্তির নাম উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, শাহিন এবং জাহিদ দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি এবং তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে। তনু হত্যাকাণ্ডের দীর্ঘ 10 বছর পর এই মামলার মূল ভরসা এখন ডিএনএ রিপোর্ট। 2017 সালে সিআইডির পরীক্ষায় তনুর পোশাক থেকে 3 জন পুরুষের ডিএনএ নমুনার অস্তিত্ব মিলেছে। বর্তমানে আদালতের অনুমতি নিয়ে হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ক্রস ম্যাচিং এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর এই চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই এই হত্যাকাণ্ডের মামলার পরের মোড় নির্ধারিত হবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। জুলাই আন্দোলনে নিহত আবু সৈয়দ কি আসতে জামাতের স্লিপার সেলের সদস্য ছিলেন? তেমনটাই বলছেন জামাতের হিন্দু শাখার অন্যতম প্রধান পিনাকি ভট্টাচার্য। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটা স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5 আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আবু সাইদ কি বিশ্বাসী ছিলেন জঙ্গিবাদে?
গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন আবু সাইদ। পুলিশের রবার বুলেটে নিহত হন আবু। পরে তার মৃত্যু নিয়েও বিতর্ক তৈরি হয়। দাবি করা হয় আবুর দেহে কোনো রকম বুলেটের চিহ্ন মেলেনি। প্রশ্ন উঠছে, কোন মন্ত্রে হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মাঠে নামেন আবু সাইদ? দীর্ঘদিন ধরে কি আবুর মগজ ধওলাই করা হচ্ছিল? তার মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছিল হাসিনাকে উৎখাত করার বার্তা? আবু সৈয়দকে কি জেনে বুঝে ঠেলে দেওয়া হয়েছিল মৃত্যুর সামনে? এই প্রশ্নগুলোই এখন উঠছে। কিসের প্রলোভন দেখানো হয়েছিল তাকে? আত্মঘাতী হামলা নাকি সরকারের বিরুদ্ধে আবু সৈয়দকে ঠেলে দেওয়া হয়েছিল মৃত্যুর সামনে? এর আগেও আবু সৈয়দকে জঙ্গি তকমা দিয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ। বছর কয়েক আগে সমাজ মাধ্যমে তিনি লেখেন, আবু সৈয়দ যে আত্মঘাতী জঙ্গি ছিল এটা বলতে এত লজ্জা কিসের? লাদেনের যেসব লোক টুইন টাওয়ারে বিমান ঢুকিয়ে দিয়েছিলেন, আবু সাইদ কি তাদের চেয়ে কম হটকারী, কম বিপজ্জনক? 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সৈয়দকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সৈয়দ এক হাতে লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যে তিনি লুটিয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। পীরগঞ্জের বাবনপুর নামক প্রত্যন্ত পল্লীর এক দরিদ্র পরিবারে 2001 সালে আবু সাইদের জন্ম হয়। তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতা মনোয়ারা বেগম। 9 ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সৈয়দেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন। প্রশ্ন উঠছে, এই সবটাই কি পরিকল্পনা মাফিক করেছিল জামাত? গুপ্ত নাম নিয়ে বারংবার সংঘর্ষে জড়িয়েছে তারা। একসময় পাকিস্তানের দালালি করে নাম কামিয়েছিল জামাত। এখন পাকিস্তানের হতশ্রী দশায় আমেরিকার পায়ে পড়ছে জামাতরা। 2009 সালে বাংলাদেশে ক্ষমতায় ফিরেছিলেন হাসিনা। তখন জামাতকে নিষিদ্ধ করে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগঠনের শীর্ষ নেতৃত্বের দাবি, অপরাধ মামলা দায়েরের নির্দেশ দেন হাসিনা। ধরপাকড় শুরু হয়েছিল সর্বত্র, যাতে কোণঠাসা হয়ে পড়ে জামাত। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। এর মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছিল জামাত। ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। সেই জামাতের সঙ্গেই সখ্য বজায় রাখতে চাইছে আমেরিকা। বাংলাদেশে ভোটে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বেশ ভালো ফল করেছিল জামাত। আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কতখানি সক্রিয় হবে জামাত, এই প্রশ্নটাই রয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। বিরোধী দল জামায়াত ইসলামী এই প্রথম যেখানে জামায়াত ইসলামী বিরোধী দলে তাদের সংগঠন যে বহুগুণে বেড়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। তবে বিরোধী দলের দায়িত্ব অনেক বেশি। তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ, তাদের প্রতিটি কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ বুঝতে পারে শাসক দল কিভাবে কাজ করছে, আদৌ কতটা ভালো দিকে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী এমন কিছু কর্মকাণ্ড করছে যা অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ইংরেজি দৈনিকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে কাজগুলি করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধিরা, যা ব্যাপকভাবে সমালোচনায় পড়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অনেকে বলছে এর জেরে বিরোধী দল হিসাবে তাদের আস্থাভাজনের জায়গা হারাবে সাধারণ মানুষের মন থেকে। জামায়াতের আমির সহ জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত হয়েছিলেন। শুধু তাই নয়, ওই গণমাধ্যমকে প্রকাশ্যে ঢালাও প্রশংসা করেছে জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত নেতাদের এই অদ্ভুত এবং আত্মসমর্পণমূলক ব্যবহারের পিছনে মূল কারণ একটি, আর সেটি হলো তাদের কালচারাল বা সাংস্কৃতিক সমস্যা। অনেকে সমালোচনা করছেন যে দলটির বিপুল সংখ্যক আসন পেয়ে বিরোধী দলে এলো যারা রাষ্ট্রের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তারাই এখন তোষামত করছে গণমাধ্যমকে। জামায়াত ইসলামী মনে করছে যে বিএনপির করে যাওয়া একাধিক বিষয়ের ওপর প্রতিবাদ করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে এবং সরকারের পতন ঘটবে। এরপর আওয়ামী লীগ ফিরে এসে তাদের ওপর ফের দাপট দেখাবে। অনেকে বলছেন এই ভয়ের কারণেই তারা বিএনপি সরকারকে জোর করে টিকিয়ে রাখার একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা জানে তাদের সংগঠন এতটাও পোক্ত নয় যে আওয়ামী লীগের সঙ্গে তারা মোকাবিলা করবে। কিন্তু জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বললেন তারা এই বিষয়ে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। এটা হয়তো বাইরে থেকে দেখলে ভালো বিষয়, কিন্তু আদতে কূটনৈতিক রাজনীতি নিরেখে চরম বোকামি বিরোধী দল হিসাবে বাংলাদেশে এই মুহূর্তে শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং জামায়াতের নেত্রকোনা সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি এটা করেছে বলে অভিযোগ, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এরপরও জামায়াত ইসলামী নেতৃত্ব চুপ।
এমনকি চট্টগ্রাম সিটি কলেজে জামায়াত এবং বিএনপি ছাত্রদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু জামায়াত রাজনৈতিক তোষামতের কারণে এটি তুচ্ছ বলে। এবং এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন, জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। অনেকে বলছে নিষিদ্ধকরণ নিয়ে ফের খেলা শুরু হয়েছে বাংলাদেশে, আর সেটা করছে বিএনপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী এনসিপির সঙ্গে জোটে তৃণমূল স্তরের নেতারা ক্ষিপ্ত হয়ে পড়েছে, তাতে ফের জামায়াত ইসলামী নিচু স্তরের কর্মীরা দল ছাড়তে পারে, ফের সংকটে পড়তে পারে দল। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামীর আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ তরুণদের ঢল, কেঁপে ওঠে রাজপথ, কেঁপে ওঠে ক্ষমতার মাসনাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এতদিন আড়ালে ছিল, কিন্তু এখন তারা যেভাবে আন্দোলন করছে তাতে কার্যত তারেক রহমানের সরকারও নড়েচড়ে বসেছে। যে ঘটনাটি ঘটেছে সেটি হলো জামাইমা রহমানের নামে বানানো একটি এআই ফেক ভিডিও, যার জেরে 12 ঘন্টার প্রতিবাদ দেখা গেল ধানমন্ডি থানার সামনে। কিন্তু ভিপি সাদেক কায়েমের ধমকে কার্যত সরে যেতে বাধ্য হলো ছাত্ররা। যে সাদিক কায়েমকে দেখা গিয়েছে ধীরভাবে বক্তব্য রাখতে, সেই সাদিক কায়েমকে দেখা গেল অন্য মেজাজে। কেউ কেউ বলছেন, ছাত্র শিবিরের উত্থানে ক্রমশ দুর্বল হচ্ছে তারেকের সরকার। তাদের যে কোনো ইস্যুতে কার্যত ফ্যাক্ট চেক না করে আন্দোলন বা প্রতিবাদ বাংলাদেশের সামগ্রিকভাবে প্রভাব পড়তে পারে, যা নিয়ন্ত্রণে আনা মুশকিল হতে পারত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।